আজকের ভিডিওতে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতা সম্পর্কে। প্রায় 4500 বছর আগে এই সভ্যতাটি সিন্ধু নদীর তীরে গড়ে ওঠে। এত উন্নত মানের সভ্যতা কিভাবে গড়ে উঠলো এবং কিভাবে ধ্বংস হলো সেটাই জানবো আজকের ভিডিওতে। হরপ্পা সম্পর্কে জানতে গেলে সর্বপ্রথম আমাদের জানতে হবে এই ব্যক্তি সম্পর্কে। এনার নাম হচ্ছে চার্লস ম্যাসন, যিনি একজন ব্রিটিশ এক্সপ্লোরার, ট্রাভেলার এবং আর্কিওলজিস্ট ছিলেন। তিনি সর্বপ্রথম ইউরোপিয়ান যিনি হরপ্পা সভ্যতা 1826 সালে তার ধ্বংসাবশেষ খুঁজে বের করেন এবং মানুষের সামনে বর্ণনা করেন। পরবর্তী সময়ে এই ব্যক্তি অর্থাৎ আলেকজান্ডার ক্যানিংহাম, তিনিও একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট ছিলেন এবং তিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন 1961 সালে। তিনি 1853 সাল, 1872 সাল এবং 1873 সাল হরপ্পা সভ্যতা ভিজিট করেন অর্থাৎ পরিদর্শন করেন এবং তিনি একটি হরপ্পান সিল উদ্ধার করেন এবং বুঝতে পারেন যে এই স্থানটি আর্কিওলজিস্ট এর দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে সেই হরপ্পান সিল। ইনি হচ্ছেন স্যার জন মার্শাল। তিনি ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর মহাপরিচালক 1902 থেকে 1928 সাল পর্যন্ত। তিনি সর্বপ্রথম এই সভ্যতার নাম দেন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতা, আবার অনেকেই হরপ্পা সভ্যতা নামে চিনেন। তিনার নেতৃত্বে 1921 সালে হরপ্পা সভ্যতা এবং মহেঞ্জোদারো 1922 সালে খনন কার্য চালু হয়। এবার আমরা জানবো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বিস্তার সম্পর্কে। উত্তর সীমায় অবস্থিত ছিল মান্দা, যেটি বর্তমান জম্মু এবং কাশ্মীর ভারতবর্ষে। দক্ষিণ সীমায় অবস্থিত ছিল দাইমাবাদ, যেটি বর্তমান মহারাষ্ট্র ইন্ডিয়ায় অবস্থিত। পূর্ব সীমায় ছিল আলমগীরপুর, যেটি বর্তমান উত্তরপ্রদেশ ইন্ডিয়াতে অবস্থিত। পশ্চিম সীমায় ছিল সুতকাচিন্দার, যেটি বর্তমান বালুচিস্তান পাকিস্তানে অবস্থিত। আমরা যদি ম্যাপে দেখতে যাই তাহলে দেখতে হবে মান্দা অর্থাৎ এটি মান্দা, এটি ছিল তার লাস্ট সীমানা, এবং এটি আলমগীরপুর যেটি উত্তরপ্রদেশে, এটি ছিল তার লাস্ট সীমানা, এবং এখানে দাইমাবাদ মহারাষ্ট্র যেটি ছিল তার লাস্ট সীমানা, এবং এটি হচ্ছে সুতকাচিন্দার যেটি ছিল তার লাস্ট সীমানা। এই গোটা সম্পূর্ণ জুড়ে ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এখন আমরা জানবো হরপ্পাবাসীরা তাদের দৈনন্দিন জীবনে কি কি ব্যবহার করত। তারা ব্যবহার করত অনেক ধরনের মৃত পাত্র, তাদের সংরক্ষণ, রান্না এবং ধর্মীয় কাজের জন্য। তাদের মৃত পাত্রগুলো সাধারণত বানানো হতো লাল কাদা এবং তার উপরে থাকতো কালো রঙের ডিজাইন। তারা ছিল চ্যালকোলিথিক এজের অর্থাৎ তাম্র পাথর যুগের সভ্যতা বলা হয়। হরপ্পিয়ানরা ব্যবহার করত তামা, ব্রোঞ্জ এবং পাথরের যন্ত্রপাতি তাদের ডেইলি লাইফে। এবার আমরা জানব সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য সম্পর্কে। সিন্ধু সভ্যতা ছিল বিশ্বের প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা। তাদের ছিল সুপরিকল্পিত শহরসমূহ, প্রশস্ত রাস্তা এবং অ্যাডভান্স ড্রেনেজ সিস্টেম। তাদের প্রধান শহরগুলি ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা এবং লোথাল। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা। তাদের শহরগুলি দুটো ভাগে বিভক্ত ছিল, সিটাডেল এবং লোয়ার টাউন। তাদের বাড়িগুলো এবং রাস্তাগুলো গ্রিড পদ্ধতিতে নির্মাণ হতো। তাদের রাস্তাগুলি একে অপরকে ছেদ করত সমকোণে, অর্থাৎ রাস্তাগুলি এমন হতো যাতে বাড়ি থাকতো এমন, এখানে বাড়ি থাকতো এমন বাড়ি থাকতো, আর এগুলো এমন এমন রাস্তা হতো, সমকোণে ছেদ করত। এবং তাদের নিকাশি ব্যবস্থা ছিল অনেক অ্যাডভান্স, ড্রেনেজ সিস্টেম ছিল অনেক অ্যাডভান্স। তাতে ম্যানহোলস অর্থাৎ ঢাকনা থাকতো এবং পরিষ্কার করার ব্যবস্থা থাকতো। প্রতিটি বাড়িতেই থাকতো উঠান এবং স্নানঘর, এবং তাদের বাড়িগুলো নির্মাণ হতো পোড়া লাল ইট দিয়ে। সিন্ধু সভ্যতাদের রাজনৈতিক জীবনযাপন। সিন্ধু সভ্যতা রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে সরাসরি কোনো লিখিত প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। তবে ইতিহাসবিদদের মতে এত বড় সুসংগঠিত একটি সভ্যতা শক্তিশালী প্রশাসন ছাড়া
গড়ে ওঠা সম্ভব ছিল না। আর.এস. শর্মা মনে করেন ব্যবসায়ীরাই ছিলেন শাসক। সিন্ধু সভ্যতাদের খুবই কম অস্ত্রশস্ত্র ছিল। এখান থেকে বোঝা যায় তাদের সোসাইটি ছিল খুবই শান্ত। এবং ডিডি কোশাম্বী বিশ্বাস করতেন যে পুরোহিতরাই ছিলেন শাসক। এখন আমরা জানব সিন্ধু সভ্যতাদের অর্থনীতির মূল ভিত্তি, কৃষি এবং বাণিজ্য। এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজই ছিল তাদের অর্থনীতির মূল ভিত্তি। এবং তারা চাষ করত গম, যব, খেজুর, তিল, সরিষা এবং নানা ধরনের মিলেটস অর্থাৎ ছোট বীজের ফসল যেমন রাগি, বাজরা, জোয়ার ইত্যাদি। তারাই ছিল পৃথিবীর মধ্যে প্রথম যারা কিনা তুলার চাষ করত। এবং তাদের কাছে আখের চাষ ছিল অজানা, এ সম্পর্কে তাদের কাছে কোনো জ্ঞান ছিল না। ট্রেড বাণিজ্য, কৃষি, শিল্প এবং বনজ সম্পদকে কেন্দ্র করেও তাদের মধ্যে বাণিজ্য গড়ে উঠেছিল। তারা সাধারণত বাটার সিস্টেমে বাণিজ্য করত, অর্থাৎ কোনো কিছু দিত এবং কোনো কিছু নিত। সিন্ধু সভ্যতা শুধু নিজেদের মধ্যে বাণিজ্য করতো না, ইন্ডিয়ার মধ্যে নাই, তারা বাইরেও বাণিজ্য করত, যেমন মেসোপটেমিয়া। সিন্ধু সভ্যতার ধর্মীয় জীবন, হরপ্পাবাসীদের মধ্যে মাতৃদেবী মাদার গডেস এর পূজা খুবই জনপ্রিয় ছিল। তাদের প্রধান পুরুষ দেবতা ছিলেন পশুপতি, যাকে অনেক ইতিহাসবিদ আদি শিব বলে মনে করেন। হরপ্পাবাসীরা শুধু দেবীরাই পূজা করত না, তারা বিভিন্ন প্রাণী, পাখি, ষাঁড় এবং পাথরের পূজা করত। সিন্ধু সভ্যতার ওজন ও পরিমাপের ব্যবস্থা। সিন্ধু সভ্যতার মানুষের ওজন ও পরিমাপের ব্যবস্থা ছিল অত্যন্ত উন্নত ও সুনির্দিষ্ট। তাদের ওজনের বাটখারাগুলো সাধারণত চুনাপাথর এবং চাট দিয়ে বানানো ছিল। এগুলোর আকৃতি ছিল ঘনাকার, কিউবিক্যাল শেপ। তাদের ওজন বাইনারি পদ্ধতিতে অনুসরণ করত, অর্থাৎ ওজনের এককগুলি 16 এর গুণিতক অনুযায়ী নির্ধারিত ছিল, অর্থাৎ এটি 16 এবং 32 এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকতো। সিন্ধু সভ্যতার স্ক্রিপ্ট লিপি। সিন্ধু সভ্যতার স্ক্রিপ্ট এখন পর্যন্ত পড়া যায়নি, সঠিকভাবে বোঝা যায়নি। এবং তাদের লিপিগুলো ছিল পিক্টোগ্রাফিক অর্থাৎ চিত্রভিত্তিক, পিকচার বেসড। এবং তাদের লেখাগুলো হতো বাস্টোফ্রেডান পদ্ধতিতে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিক এবং বাম দিক থেকে ডান দিক এমনটা লেখা হতো। প্রথমে ডান দিক থেকে শুরু করতো, লেখা শেষ হতো, আবার বাম দিক থেকে ডান দিকে যেত, ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক। তাদের মধ্যে মাছের চিহ্নটাই ছিল কমন, বেশি দেখা যেত। এবং তাদের 400-এরও অধিক সিম্বল এখন পর্যন্ত খোঁজ করা হয়েছে, পাওয়া গিয়েছে। সিন্ধু সভ্যতার পতনের সম্ভাব্য কারণসমূহ। আজ পর্যন্ত সিন্ধু সভ্যতার পতনের সঠিক কারণ নিশ্চিতভাবে জানা যায়নি, তবে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকবিদরা কয়েকটি সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন। তার মধ্যে ফ্লাডস, বারবার বন্যা, ডিফরেস্টেশন, বন উজাড়, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন, ড্রাইং আপ রিভার্স, নদীগুলো শুকিয়ে যাওয়া, অ্যান্ড আর্থকুইক অর্থাৎ ভূমিকম্প। সিন্ধু সভ্যতার বিভিন্ন পর্যায়। ইতিহাসবিদরা সাধারণত সিন্ধু সভ্যতাকে 3টি পর্যায়ে ভাগ করেছেন। প্রাক হরপ্পা সভ্যতা, খ্রিস্টপূর্ব 3300 থেকে নিয়ে 2600। পূর্ণ বিকশিত হরপ্পা, খ্রিস্টপূর্ব 2600 থেকে নিয়ে 1900। পরবর্তী হরপ্পা, খ্রিস্টপূর্ব 1900 থেকে নিয়ে 1300 পর্যন্ত। এতক্ষণ আমরা জানলাম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে। সেটি কে আবিষ্কার করেছে, কে প্রথম দেখেছে এবং কে খনন কার্য চালু করেছে, এবং তাদের সীমানা, তাদের ব্যবহৃত জিনিসপত্র, তাদের লাইফস্টাইল, তাদের শহর, তাদের রাজনৈতিক জীবন, তাদের কৃষি, তাদের বাণিজ্য এবং তাদের ধর্মীয় অ্যাক্টিভিটি, তাদের ওজন মাপকাঠির জিনিস, তাদের ভাষা এবং তারা কিভাবে বিলুপ্ত হয়ে গেল। সিন্ধু সভ্যতায় অনেকগুলো নগর গড়ে উঠেছিল, শহর গড়ে উঠেছিল। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নগর সম্পর্কে আমরা জানবো, যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম ছিল হরপ্পা, যেটি রাভি নদীর তীরে অবস্থিত ছিল। সাহিওয়াল ডিস্ট্রিক্টে, বর্তমান পাঞ্জাব, পাকিস্তানে অবস্থিত। যদি আমরা ম্যাপে লক্ষ্য করি তাহলে হরপ্পাটা এখানে অবস্থিত, হরপ্পা, এবং এটি রাভি নদী এর তীরে এখানে অবস্থিত। এটি আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি 1921 সালে। এটি ছিল প্রথম বড় শহর সিন্ধু সভ্যতার, যেটি খনন করা হয় এবং ডিসকভার করা হয় 1921 সালে।
এখানে পাওয়া গিয়েছিল গ্রেট নারী, যেটি ছিল 2 রজ অফ 6 গ্যানারিজ, অর্থাৎ 6টি করে থাকতো, এরকম জায়গা থাকতো দুই দিকে 12টি, যেখানে শস্যাগার রাখা হতো। এবং সেখানে পাওয়া গিয়েছিল অনেক মৃৎপাত্র, শস্যাগার এবং সিল হরপ্পা সভ্যতার। এবং এখানে পাওয়া গিয়েছিল রেড স্যান্ডস্টোন মেল টর্সা, যেটি লাল কালারের এটি। এবং এর ফিচার ছিল অনেক উন্নত মানের গ্রিড প্যাটার্ন সিস্টেমের বাড়িঘর, যেটা এর আগেই বলেছি, এমন বাড়ি থাকতো। এবং এখানে অনেক অ্যাডভান্স ড্রেনেজ সিস্টেম ছিল, নোংরা সব যাতায়াত করতো, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এটা সিস্টেম করা ছিল। সিন্ধু সভ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ নগর হচ্ছে মহেঞ্জোদারো। এটি ইন্দাজ তথা সিন্ধু নদীর তীরে অবস্থিত, লারকানা ডিস্ট্রিক্ট, সিন্ধ, পাকিস্তান বর্তমান। এটি উদ্ধার করেছিল এবং খনন কার্য করেছিলেন রাখাল দাস ব্যানার্জি 1922 সালে। এটি ছিল সিন্ধু সভ্যতার দ্বিতীয় প্রধান আবিষ্কৃত নগর। মহেঞ্জোদারো মিন্স মাউন্ট অফ দ্য ডেড। এখানে পাওয়া গিয়েছিল ড্যান্সিং গার্লের একটি মূর্তি এবং দ্য গ্রেট বার্থ, এটি হচ্ছে ড্যান্সিং গার্লের সেই মূর্তি, এবং এটি হচ্ছে সেই গ্রেট বার্থ, যেটি স্নানগার, সবাই এখানে স্নান করতে আসতো, খুবই উন্নত মানের ছিল এবং সেখানে জল সবসময় পিউরিফাই হতো। এবং এখানে সেই পুষ্পপতি সিলটা পাওয়া গিয়েছিল। এছাড়াও অনেক সিলমোহর এবং মৃৎপাত্রর মতো জিনিস পাওয়া যায়। সিন্ধু সভ্যতার মধ্যে মহেঞ্জোদারো ছিল একটি অন্যতম বড় সাইট নগর। রাস্তাগুলো ছিল অনেক সুন্দর, প্রশস্ত এবং সাজানো গোছানো। তো নিকাশি ও স্যানিটেশনের ব্যবস্থা ছিল। বাড়িঘরগুলো ছিল পোড়া ইটের তৈরি এবং এটি ছিল বাণিজ্য, প্রশাসন ও নগর জীবনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সিন্ধু সভ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ নগর হচ্ছে চানহুদারো, যেটি সিন্ধ নদীর তীরে অবস্থিত, বর্তমান সিন্ধ, পাকিস্তানে। এটি চানহুদারো এখানে অবস্থিত। এটি ডিসকভার করেছিল ননিগোপাল মজুমদার 1930 থেকে 31 সালে এবং তিনি খনন কার্য চালায়। পরে এটি আবার খনন কার্য চালায় আর্নেস্ট ম্যাকি। এখানে পাওয়া গিয়েছিল ইনপট এবং এখানে পাওয়া গিয়েছিল কসমেটিক্স এবং লিপস্টিকের এভিডেন্স। এখানে পাওয়া গিয়েছিল অনেক ধরনের সিল এবং মৃৎপাত্র ইত্যাদি। এটি ছিল সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ শিল্প ও উৎপাদন কেন্দ্র এবং এটি একমাত্র সিন্ধু সভ্যতার বড় শহর যেখানে কোনো সিটাডেল পাওয়া যায়নি। বিশেষ করে পুঁতি তৈরি শিল্পের জন্য এই নগরটি বিখ্যাত ছিল। মেহেরগড় বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান বোলান পাসের নিকটবর্তী কাঁচি সমভূমিতে অবস্থিত। 1974 সালে জিন ফ্রান্সকয়েস জ্যারিস এবং ক্যাথরিন জ্যারিস এটি খনন কার্য চালু করেন। এখান থেকে প্রাথমিক কৃষিকার্য এবং পশুপালনের প্রমাণ পাওয়া যায়। কাঁচা ইটের বাড়ি তৈরি করত, মৃৎপাত্র, যন্ত্রপাতি এবং অলংকার পাওয়া গিয়েছিল। এটি ছিল ইন্ডিয়া সাবকন্টিনেন্টের অন্যতম পুরানো নগর। এটি সিন্ধু সভ্যতার পূর্বসূরি হিসেবে ধরা হয়। এখানকার আবিষ্কার থেকে জানা যায় মানুষ কিভাবে শিকার ও খাদ্য সংগ্রহের জীবন থেকে ধীরে ধীরে কৃষি নির্ভর জীবন প্রবেশ করেছিল। আমরা ম্যাপে দেখলে মেহেরগড়টি ঠিক এখানে অবস্থিত। এবার আমরা জানবো সুৎকাচন্দর সম্পর্কে, যেটি ম্যাপে দেখলে পশ্চিম সীমানার শেষে অবস্থিত। এটি দাস নদীর তীরে অবস্থিত, বর্তমান বালুচিস্তান, পাকিস্তান। ডিসকভার করেছিল আউরেল স্টেন 1927 সালে। এখানে বস্তির নিদর্শন এবং বাণিজ্যিক কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়। এটি ছিল সিন্ধু সভ্যতার সর্বপশ্চিমের নগর এবং আরব সাগরের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল। সিন্ধু অঞ্চল ও পশ্চিম এশিয়ার মধ্যে বাণিজ্যিক যোগাযোগের সেতু বন্ধন। এবার আমরা জানব একটি গুরুত্বপূর্ণ হরপ্পা সভ্যতার সাইট লোথাল সম্পর্কে, যেটি ভোগাবহ নদীর তীরে অবস্থিত এবং এটি ছিল সাবরমতী নদীর উপনদী। আমরা যদি ম্যাপে দেখি তাহলে লোথাল ছিল এখানে এবং এটি ছিল সাবরমতী নদী। এটি গুজরাট, ইন্ডিয়াতে অবস্থিত বর্তমান এবং এটি ডিসকভার করেছিল এস.আর. রাও 1954 সালে এবং এটি খনন কার্য চালু হয় 1955 থেকে 1962 সাল। এখানে পাওয়া গিয়েছিল বিশ্বের প্রাচীনতম
কৃত্রিম ডকইয়ার্ড এবং এখানে জাহাজ, মডেল অফ জাহাজ পাওয়া গিয়েছিল এবং এখানে ধান চাষের প্রমাণ পাওয়া গিয়েছিল এবং একজন ছেলে এবং একজন মেয়ে একসঙ্গে সমাধি পাওয়া গিয়েছিল। এখানে পাওয়া গিয়েছিল অনেক সিল, অলংকার এবং মৃৎপাত্র ইত্যাদি। এটি ছিল হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ বন্দরনগর এবং বাণিজ্যের জন্য প্রধান কেন্দ্র এবং এটি মেসোপটেমিয়ার সঙ্গে যুক্ত ছিল, বাণিজ্যিক এবং এদের অনেক উন্নত মানের ড্রেনেজ সিস্টেম ছিল, নাকাশি প্ল্যান। আরও কিছু সাইট সম্পর্কে বলছি যেগুলো জানা জরুরি। কে সেটি খনন কার্য চালু করেছে, ডিসকভার করেছে এবং কবে এবং কোথায় সেটি অবস্থিত। প্রথমত সুরকাটারা, যেটি বর্তমান গুজরাট, ইন্ডিয়ায় অবস্থিত। এটি ডিসকভার করে জেপি যোশী 1964 সালে। আমরা যদি ম্যাপে দেখি তাহলে সুরকাটাটাকে দেখতে পাবো এটা। নেক্সট ধোলাভিরা, এটাও গুজরাট, ইন্ডিয়াতে অবস্থিত বর্তমান এবং এটি ডিসকভার করে জেপি যোশী 1967 থেকে 68 সালে এবং এটি আরও ভালোভাবে পরে খনন কার্য করে RS বিস্ট। আমরা যদি এটি দেখি ধোলাভিরা ম্যাপে তাহলে দেখতে পাবো এটা এবং তার পরবর্তী সাইট যেটি, এটা হচ্ছে কালীবাঙ্গান। এটি ঘাঘর নদীর তীরে অবস্থিত, ঘাঘর ডিস্ট্রিক্ট, রাজস্থান, ইন্ডিয়াতে। এটি খনন কার্য চালান এবং ডিসকভার করেন বিবি লাল এবং BK থাপার 1953 সালে। আমরা যদি এটি ম্যাপে দেখতে চাই, এটি এবং এটি ঘাঘর নদী। নেক্সট আছে ইম্পর্টেন্ট মান্দা, যেটি সম্পর্কে আমরা প্রথমেই পড়েছি। এটি জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত, ইন্ডিয়া। এটি ডিসকভার করেছেন এবং খনন কার্য করেছেন জেপি যোশী 1976 থেকে 1977 সাল এবং এটাই ছিল উত্তর দিকের শেষ সীমানার অবস্থিত। দাইমাবাদ গোদাবরী নদীর তীরে অবস্থিত, মহারাষ্ট্র, ইন্ডিয়া, বর্তমান মহারাষ্ট্র, ইন্ডিয়া। এটি ডিসকভার করে BP বোপারডিকার ইন 1958 সালে এবং প্রথমবারের মতো খনন কার্য চালান 1958 থেকে 1959 সাল পর্যন্ত MN দেশপান্ডে। আমরা যদি এটি দেখতে চাই ম্যাপে, এটি ছিল দক্ষিণ দিকের সব লাস্ট সীমানা সিন্ধু সভ্যতার। নেক্সট আলমগীরপুর, হিন্দু নদীর তীরে অবস্থিত। এটি বর্তমান উত্তরপ্রদেশ, ইন্ডিয়াতে অবস্থিত। এটি ডিসকভার করেন 1998 সালে এবং খনন কার্য চালান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1958 থেকে 1959 সাল পর্যন্ত। এটি উত্তরপ্রদেশের লাস্ট সীমায় অবস্থিত। আমরা যদি দেখি এটা লাস্ট সীমানা। PDF নোটটি পাওয়ার জন্য ডেসক্রিপশনে থাকা লিঙ্কটা ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে